কি অবস্থা সবার? অনেকদিন পর আসলাম ম্যাথ ক্লাস নিয়ে। এর আগের ক্লাস আমরা সেট অফ ফাংশন করছিলাম জেনারেল ম্যাথের, তবে পুরোটা শেষ হয়নি। ফার্স্ট পার্ট পড়ানো হয়েছিল, এখন আমরা ভ্যান চিত্র দিয়ে শুরু করবো। তোমাদের হয়তো মনে থাকবে সেট প্রকাশে আমি দুইটা পদ্ধতি পড়াইছিলাম, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা হচ্ছে কি আমি সবগুলো উপাদান বলে দিব, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর গঠন পদ্ধতি কোনটা, যেটা আমি একটা কি বলবো, আমি একটা শর্ত অ্যাপ্লাই করে দেবো, ওই শর্ত অনুযায়ী যারা যারা মানবে তারা হচ্ছে কি ওই সেটের অন্তর্ভুক্ত। আমি এই দুটো নিয়ে আর কথা বলবো না, আমি এখন বলবো হচ্ছে আরেকটা নতুন পদ্ধতি, সেটা হচ্ছে কি নিয়ে ভ্যান চিত্র। সেটা হচ্ছে চিত্রের মাধ্যমে আমি যখন সেটের প্রবলেমগুলো কি সলভ করি তখন আমার এই ভ্যান চিত্রটা কাজে লাগে। চলো উদাহরণ দেখি। ধরো দুইটা এক্সাম হইলো, একটা হচ্ছে ম্যাথ এক্সাম। ম্যাথ এক্সামে ধরো টোটাল পরীক্ষার্থী হচ্ছে 100 জন। 100 জন পরীক্ষা দিছে। আর তার মধ্যে ম্যাথে পাস করছে ধরো 80 জন, তারপর ফিজিক্সে পাস করছে 90 জন। বললো তোমাকে এখন বললো উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল। ফেল হচ্ছে ধরো 5 জন। এখন তোমাকে যদি এখান থেকে কোনো প্রবলেম সলভ করতে বলে, হয়তো বলতে পারে শুধু ম্যাথে কারা পাস করছে, অথবা শুধু ফিজিক্সে কয়জন পাস করছে, অথবা বলতে পারে হচ্ছে কি উভয় বিষয়ে পাস করছে কয়জন, বা যে কোনো এক বিষয়ে পাস করছে কয়জন। অনেক কিছু কোয়েশ্চেন করতে পারে। এইসব কোয়েশ্চেন তুমি শুধুমাত্র একটা চিত্র দেখে সলভ করে ফেলতে পারবা, এটার জন্য তোমার ভ্যান চিত্র। তো আমি ভ্যান চিত্র আঁকি। ভ্যান চিত্র যদি আমি আঁকি, প্রথম হচ্ছে কি একটা কি থাকবে, একটা আয়তক্ষেত্র থাকবে, সেটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। এই যে রেক্টেঙ্গেল আঁকলাম, এটা হচ্ছে ধরো আমার সার্বিক সেট। সার্বিক সেট বলতে এই সেটের মধ্যে সবাই আছে, অর্থাৎ আমরা সব পরীক্ষার্থী এই সেটে অন্তর্ভুক্ত। তার মানে এই সেটের টোটাল উপাদান হবে কয়টা, 100টা। আমি লিখে হচ্ছে কি সার্বিক সেট। সার্বিক সেট এটা। এখন আমি ম্যাথের যারা আছে, যেমন অর্থাৎ যারা ম্যাথে পাস করছে, তাকে আমি একটা সাইকেলের মধ্যে রাখবো। সাইকেলটা আমি আঁকলাম। এটা হচ্ছে যারা ম্যাথে পাস করছে তাদের জন্য এই সাইকেলটা। তারপর যারা ফিজিক্সে পাস করছে তাদের জন্য এই সাইকেলটা নিলাম। এখন এই লাল সার্কেলটার মধ্যে টোটাল 80 জন থাকবে, বুঝছো? আমি সংখ্যাগুলো লিখবো, তাদের যোগফল 80 হইতে হবে। ধরো আমি এখানে 5 লিখলাম, এখানে 70 লিখলাম, এখানে 5 লিখলাম, যোগফল কত, 80। তো আমাকে এমনভাবে সাজাতে হবে, এই লাল সাইকেলে 80 জন, হলুদ সাইকেলে 90 জন, বাইরে থাকে 5 জন। কেন? ওই 5 জন উভয় বিষয়ে ফেল করছে। যেহেতু উভয় বিষয়ে ফেল করছে, তারা থাকবে কি বৃত্তের বাইরে, তারা কোনো বৃত্তে থাকবে না, কারণ তারা পাস করে নাই। আমি এখানে লিখলাম 5 লিখে দিলাম, বুঝছো? তার বাকি থাকে কয়জন? বাকি থাকে 95 জন, বুঝছো? এখন এই 95 জনের মধ্যে 90 জন কিন্তু ফিজিক্স পাস করছে। একটু বোঝার চেষ্টা করো, যে কোনো এক সাবজেক্টে পাস করেছে 95, 95 জন। এটা হচ্ছে কি যে কোনো এক বিষয়ে, যে কোনো এক বিষয়ে পাস, যে কোনো এক বিষয়ে। কিভাবে বুঝছি? আমার ছিল 100 জন,
উভয় বিষয়ে মানে দুটোতেই ফেল করছে এরকম 5 জন, তো বাকি থাকে কয়জন? 95 জন। তো এই 95 জন হয় দুটোতে পাস করছে তবে যেকোনো একটাতে পাস করছে। আচ্ছা বুঝলাম। তো এই 95 জনের মধ্যে 90 জন পাস করছে ফিজিক্সে। তার মানে বাকি 5 জন এমন আছে যারা ফিজিক্সে পাস করেনি। তো তারা থাকবে কোথায়? এখানে। ধরো লিখি এখানে, এই যে লিখলাম। অর্থাৎ এই 5 জন হচ্ছে এমন যারা ফিজিক্সে পাস করে নাই কিন্তু আবার ম্যাথে পাস করছে, এই টাইপের। আচ্ছা আমি আরো মানে বলতে থাকি, তুমি পরে পুরোটা বুঝবে আসলে। এখন দেখো, এখন পাস করছে 95 জন যে কোনো এক বিষয়ে। তো ম্যাথে পাস করছে 80 জন, ম্যাথে পাস করছে 80 জন। তার মানে বাকি এমন 15 জন আছে যারা পাস করছে কিন্তু ম্যাথে পাস করে নাই। তার মানে কি শুধুমাত্র ফিজিক্সে পাস করছে। তো তারা শুধুমাত্র ফিজিক্সের সার্কেলে থাকবে। তার ফিজিক্স সার্কেলে থাকবে কয়জন? 15 জন আছে। এখন দেখো, এখন উভয় বিষয়ে পাস করছে কয়জন সেটা কিভাবে বের করবো? টোটাল আমি কয়জন লিখছি? 15 5 20, 20 আর 25, 25 জনকে আমি বসাই ফেলছি। টোটাল হচ্ছে 100 জন। তো 100 থেকে 25 গেলে কত? 75। বাকি 75 এখানে থাকবে। এখন হিসাব মিলাই নাও, লাল সাইকেলের মধ্যে কয়জন আছে দেখো তো। লাল সাইকেলের মধ্যে এই দুইজন লাল সাইকেলের মধ্যে আছে এই দুইটা নাম্বার, তাদের যোগফল কত? 80। এই দেখো 80 মিলছে, অর্থাৎ এই 80 জন হচ্ছে কি ম্যাথে পাস করছে। তারপর তারপর দেখো তো হলুদ সাইকেলে কয়জন আছে? এইটা আছে 75 আর 15 আছে হলুদ সাইকেলের মধ্যে। তো টোটাল কয়জন? টোটাল হচ্ছে 90। এই 90 এর উপরে পাস করছে, ফিজিক্সে পাস করছে। এই বাকি যে 5 জন আছে উভয় বিষয়ে ফেল করছে। তো আমার এই ডাটাগুলো দেওয়া ছিল, এই ডাটা থেকে আমি সবগুলো ডাটা বের করে ফেলতে পারছি। দেখো আমি কি কি ডাটা এখন বের করছি। ম্যাথে পাস করছে 80 জন, এটা দেওয়া ছিল। ফিজিক্সে পাস করছে 90 জন, দেওয়া ছিল। উভয় বিষয়ে ফেল করছে 5 জন, এটা দেওয়া ছিল। মোট পরীক্ষাতে 100 জন, এটা দেওয়া ছিল। আমি আর কি কি এক্সট্রা বের করতে পারছি সেটা হচ্ছে শুধুমাত্র ম্যাথে পাস করছে 5 জন, করতে পাইছি, এখান থেকে পাইছি শুধুমাত্র ম্যাথে পাস করছে 5 জন। তারপর তারপর দেখো তো এখানে শুধুমাত্র ফিজিক্সে পাস করেছে কয়জন? 15 জন। কারণ এই 15 জন শুধুমাত্র ফিজিক্সের সার্কেল আছে, তারা ম্যাথের সার্কেলে নাই। বুঝতে পারছো? সেজন্য এই 15 জন শুধুমাত্র ফিজিক্স পাস করছে। উভয় বিষয়ে পাস করছে কয়জন? 75 জন। কিভাবে বুঝলাম? এই যে এখান থেকে যেটা হচ্ছে 75 কি দুটোর মাঝখানে আছে, তার মানে সে ম্যাথেও আছে, সে ফিজিক্সও আছে। বুঝতে পারছো? আর যদি বলে যে কোনো এক বিষয়ে পাস করেছে কয়জন? 95 জন। কিভাবে পাইছি? এই যে কোনো একটা সাইকেলের মধ্যে কয়জন আছে? 75 যোগ 15 যোগ 5, তাহলে কয়জন হয়েছে? 95 জন। অথবা 100 বিয়োগ 5, 95 জন। আমি সবকিছু ডাটা বের করে ফেলছি। আশা করি তুমি মোটামুটি বুঝছো। আমি এখন একটা প্রবলেম সলভ করব, ওই প্রবলেমটা সলভ করলেই তুমি কি ওগুলো এটা সম্পর্কে আরো বেশি ধারণা পাবা। একটা কথা বলে রাখি, ব্যানচিত্রের মাধ্যমে মূলত আমরা এরকম দুটা বিষয়ের মধ্যে এরকম কমন থাকবে, আনকমন থাকবে বা বাইরে থাকবে, এরকম একটা কি করি আলোচনা করি। অথবা 3টা সাইকেল দিয়ে করা যায়, 3-এর বেশি সাইকেল দিয়ে আসলে করাটা অনেক টাফ, এবং তখন ওটা সাইকেল থাকে না। আর আমাদের সুবিধা হচ্ছে আমাদের এসএসসি পর্যন্ত মোটামুটি 2টা সাইকেল নিয়ে কাজ করে ফেলা। আর এখানে একটা বিষয় দেখো, এই যে পুরোটা আলোচনার মধ্যে যা আছে সবগুলোকে আমি একটা সেটের মধ্যে আনছি, যেটা হচ্ছে কি এই যে সার্বিক সেট, এটার টোটাল মান কত? টোটাল মান হচ্ছে 100। টোটাল পরীক্ষিতে 100 জন, আমরা সার্বিক সেটের সংখ্যা হচ্ছে 100 জন, তার মধ্যে আমি ভাগ করছি। বুঝতে পারছো? ওকে, এখন আমি নেক্সট একটা প্রবলেম সলভ করবো, তারপর তোমরা বুঝতে পারবে ভালোভাবে। ধরো একটা প্রবলেম সলভ করি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, আর দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10। কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না, তা আমাকে ভ্যানচিত্রের মাধ্যমে বের করতে বলছে। এখন দেখো, আমার যখন দুইটা খেলার নিয়ে কথা বলতেছে, এখানে কি কি কেস হইতে পারে? একটা হচ্ছে কি
কেউ থাকবে শুধু ফুটবল পছন্দ করে, কেউ থাকবে শুধু ক্রিকেট পছন্দ করে, কেউ থাকবে দুইটাই পছন্দ করে, কেউ থাকবে কোনোটাই পছন্দ করে না। অর্থাৎ আমার 4 ধরনের লোক থাকবে। এই 4 ধরনের লোককেই আমি কি করব, ভেন চিত্রের মধ্যে প্রকাশ করব। আর এই 4 ধরনের লোকের জন্য আমি 4 ধরনের সেট পাবো বা 4টা সেট পাবো। এই মানে 4টা সেট বা 3টা সেট পাবো। এই সবগুলো লোক একটা বৃহত্তর সেটের অংশ হবে। সেটা হবে কি আমার সার্বিক সেট। অর্থাৎ সার্বিক সেট হচ্ছে কি, আমার একটা কোয়েশ্চেনে বা আমার একটা আলোচনায় আমি যাদেরকে নিয়ে আলোচনা করতেছি তাদের সবাইকে মিলে একটা সেট হবে, ওটা হচ্ছে কি সার্বিক সেট। এখানে আমার সার্বিক সেট হবে একটা শ্রেণীর 30 জন শিক্ষার্থী, কারণ এই 30 জন শিক্ষার্থী আমার এই আলোচনার বিষয়। আচ্ছা, এখন আমি একটা আয়তক্ষেত্র আঁকবো, যেটাকে আমি কি আয়তক্ষেত্র আঁকলাম। আরে দেখাও যায় না। একটা আয়তক্ষেত্র আঁকলাম, এটা আমার কি সার্বিক সেট। এখানে আমি করবো কি, এখন একটা বৃত্ত আঁকলাম। এটা হচ্ছে আমার কি, যারা ক্রিকেট পছন্দ করে তাদের একটা সেট। তারপর ধরো আরেকটা বৃত্ত আঁকলাম, যারা হচ্ছে কি ফুটবল পছন্দ করে তাদের সেট। আর এখন এখানে দেখো, এখানে সাদার মধ্যে কয়জন থাকবে, 30 জন থাকবে। আর ক্রিকেট এবং ফুটবল এই সবগুলো মিলে কয়জন থাকবে, টোটাল 35 জন থাকবে। 35 জন না, আরো কম থাকবে, ওটা আমার হিসেব করতে হবে কয়জন থাকবে। এখন দেখো এখানে আমার কি বলতে হবে, এখানে সার্বিক সেট ইউ, যার উপাদান সংখ্যা 30, যার উপাদান সংখ্যা 30, এটা আমি লিখে দিলাম, উপাদান সংখ্যা 30। তারপর হচ্ছে আমার এখানে একটা সার্কেল হচ্ছে কি, একটা সার্কেল হচ্ছে যারা কি করে, যারা ফুটবল পছন্দ করে। আরেকটা সার্কেল হচ্ছে কি ক্রিকেট পছন্দ করে। ওটা আমাকে কি করতে হবে, ওটা আমাকে ব্যাখ্যা করে বলতে হবে। ইউ, আমি যে ইউ বললাম, ইউটাকে লিখে দিলাম, ইউ হচ্ছে এটা। তারপর এটা হচ্ছে আমার এ, এটা ধরো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমার 4টা সেট। এখানে ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট, এমন শিক্ষার্থীদের সেট এ সমান কত, হচ্ছে 20। এভাবে বলা যায়, অথবা হচ্ছে এ, যার সংখ্যা হচ্ছে 20। আমি লিখবো হচ্ছে যার সদস্য সংখ্যা 20, যার সদস্য সংখ্যা 20। তো সেম ভাবে ক্রিকেট পছন্দ করে, ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা, এমন শিক্ষার্থীদের সংখ্যা, সেট হচ্ছে বি, সেট হচ্ছে বি, যার সদস্য সংখ্যা কত, যার সদস্য সংখ্যা সমান হচ্ছে 15।
এখন তুমি সরাসরি 15 লিখতে পারবে না, কেন? কারণ ধরো এই 15 জনের মধ্যে এমনও আছে যারা কি করে, দুটি খেলায় পছন্দ করে। এটা আমার লিখে ফেলতে হবে, এটা আমি লিখে ফেলে দেখো 15। এই 15 কি, এই 15 জন ক্রিকেটও পছন্দ করে, ফুটবল পছন্দ করে, আমার হিসেব করতে হবে। সরি, 10 জন। উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে, উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী রয়েছে। সি, যার সদস্য 10 জন। এখন দেখো এই 10 জন কিন্তু ক্রিকেটও পছন্দ করে, এই 10 জন কিন্তু ফুটবল পছন্দ করে। তো আমার এখন একটা বিষয় দেখো, আমার টোটাল ফুটবল পছন্দ করে কয়জন? 20 জন। তার মধ্যে 10 জন হচ্ছে কি ক্রিকেটও পছন্দ করে, তার মানে বাকি যে 10 জন আছে তারা শুধু ফুটবল পছন্দ করে না। তো এই 10 জন এখানে থাকবে। এখন দেখো টোটাল এই হলুদ সার্কেলে কয়জন? 20 জন। এই যে হলুদ সার্কেল, এটা শুধুমাত্র কি ফুটবল, তার মধ্যে 10 জন আছে হচ্ছে কি যারা শুধুমাত্র ফুটবল পছন্দ করে, সরি, যারা ক্রিকেট এবং ফুটবল দুটোই পছন্দ করে, এই 10 জন। আর বাকি 10 জন কি করে তাহলে? বাকি 10 জন ক্রিকেট পছন্দ করে না, শুধুমাত্র ফুটবল পছন্দ করে। তার মানে এখানে এই 10 জন হচ্ছে যারা কি করে, যারা ক্রিকেট ফুটবল দুইটাই পছন্দ করে। তারপর এই 10 জন, এই 20 বিয়োগ 10 সমান 10, এই 10 জন পছন্দ করে কি শুধুমাত্র ফুটবল। এখন দেখো এখানে আমরা দেখি ক্রিকেট পছন্দ করে 15 জন, তার মধ্যে 10 জন হচ্ছে কি ক্রিকেট ফুটবল দুইটাই পছন্দ করে। তো 15 জনের মধ্যে 10 জন দুইটা পছন্দ করে, আর তাহলে বাকি থাকে কয়জন? 15 বিয়োগ 5, 15 বিয়োগ 5 কত হয়? সরি, 15 বিয়োগ 10 কত হয়? 5। এই যে বাকি 5 জন আমার কি করে, ক্রিকেট পছন্দ করে। বুঝছো এবার? এই 10 জন হচ্ছে কমন। আমি যদি লিখি তারপর, আচ্ছা, এখন তো আমাকে এটা চাই নাই যে শুধুমাত্র ক্রিকেট বা শুধুমাত্র ফুটবল পছন্দ করে কারা, এটা আমাকে চাই নাই। বুঝছো? আমাকে যদি চাইতো আমি কি করতাম, শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে, আর তাদের সংখ্যা হচ্ছে 15 বিয়োগ 10। 15 হচ্ছে টোটাল ক্রিকেট পছন্দ করে, 10 হচ্ছে দুটোই পছন্দ করে। তো 15 থেকে 10 বাদ দিলে বাকি যে 5 জন থাকে তারা কি ফুটবল পছন্দ করে না, তার মানে কি শুধু ক্রিকেট পছন্দ করে। ওইভাবে আমি ফুটবলটা বের করতে পারতাম, শুধু কতজন ফুটবল বের করে, ফুটবল পছন্দ করে। এখন দেখো ক্রিকেট বা ফুটবল যে কোনো একটা বা দুইটাই পছন্দ, এরকম কয়জন? 10, 10, এই যে 5 যোগ 10 যোগ 10 কত? 25 জন। এই 25 জন যে কোনো একটা খেলা পছন্দই করে, হয় ফুটবল নয় ক্রিকেট, না হলে দুইটাই। তো আমি লিখবো কি? আমি লিখবো হচ্ছে যে কোনো একটি খেলা পছন্দ করে কতজন? 5 যোগ 10 যোগ 10 সমান 25 জন। এই 25 জন যে কোনো একটা খেলা পছন্দ করে। বাকি আছে কয়জন? আমার টোটাল কয়জন? টোটাল হচ্ছে 30 জন। তো বাকি থাকবে কয়জন? 30 বিয়োগ 25। তো বাকি যে 5 জন আছে তারা কি করে? কোনো খেলায় পছন্দ করে না। তো আমার হচ্ছে ইউ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ ওদেরকে বাদ দিয়ে আমি বাকি যে আছে ওটা থাকবে। তাহলে কত? 30 মাইনাস 5 মাইনাস 10 মাইনাস 10। তাহলে কত হয়? 30 থেকে 5 বিয়োগ করলে 25, 25 থেকে এই তিনটা যোগ করে বিয়োগ করি এবার। তো আমি এটা এইভাবে লিখতে পারি, এভাবে লেখা যায়। তো জিনিসটা আসলে কত? এটা, অর্থাৎ যোগ করলে 30 মাইনাস 25 সমান কত? 5 জন।
এই ৫ জন শিক্ষার্থী কি করে কোনো খেলাই পছন্দ করে না। অর্থাৎ আমার কোয়েশ্চেন অনুযায়ী দুটি খেলাই পছন্দ করেন এমন হচ্ছে কয়জন? ৫ জন। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা পড়বো অন্বয় এবং ফাংশন নিয়ে। এটা হচ্ছে আমার 2.2 জেনারেল ম্যাথের প্রথম টপিক হচ্ছে অন্যায়। অন্যায় বা রিলেশন। অন্যায় কি? অন্যায় হচ্ছে দুটা সেটের উপাদানগুলোর মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে বা আমরা সম্পর্ক আছে বলি, সংজ্ঞায়িত করি, তাহলে সেটা হচ্ছে অন্যায়। যেমন ধরো আমার কাছে দুটা সেট আছে, একটা হচ্ছে ধরো এক পাশে আছে এশিয়া, বাংলাদেশ, তারপর ধরো চীন, আর এদিকে ধরো আছে চট্টগ্রাম, ঢাকা, বেইজিং, ধরো আছে হচ্ছে শ্রীলঙ্কা। এটা আমার একটা সেট, যেটা হচ্ছে কি যার উপাদান হচ্ছে এই তিনটা। এটা ধরো এ। আর একটা ধরো সেট নিলাম, এটা হচ্ছে কি বি, যেটা হচ্ছে যার উপাদান হচ্ছে এগুলো। এখানে আমি যদি সম্পর্কিত করি, তাহলে কার কার মধ্যে আছে? ধরো এশিয়ার মধ্যে কি এই সবগুলো এশিয়ার মধ্যে না, তার মানে এটার সাথে এই চারটারই কি আছে? সম্পর্ক আছে। তারপর ধরো আবার আবার বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম আছে, ঢাকা আছে, তার মানে এই দুটো উপাদানের সাথে এর সম্পর্ক আছে। আবার এখানে দেখো তো এই ঢাকার সাথে কার কার সম্পর্ক আছে? এশিয়া এবং বাংলাদেশ। মানে যেহেতু ঢাকা এশিয়া এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত। তারপর ধরো চীন, চীন আছে বেইজিং শুধুমাত্র। অর্থাৎ আমি যদি চিন্তা করি এটা হচ্ছে বড় প্লেস, এটা হচ্ছে ছোট প্লেস, মানে আমাকে যদি বলে এর মধ্যে বি এর কি কি অবস্থিত, ওটার উপর ভিত্তি করে আমার একটা অন্যায় প্রকাশ করো, তাহলে কি হবে? তাহলে আমরা কি পাবো? এশিয়ার মধ্যে কি কি আছে? এশিয়ার মধ্যে চট্টগ্রাম আছে, এশিয়ার মধ্যে ঢাকা আছে, এশিয়ার মধ্যে বেইজিং আছে, এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা আছে। তার মানে আমি চারটা ক্রমজোর পাবো। কি হবে দেখো, ধরো আমি লিখলাম এশিয়া, ঢাকা, এটা হচ্ছে এ সেটের উপাদান, এটা হচ্ছে বি সেটের উপাদান। তাদের মধ্যে সম্পর্ক কি? এ এর মধ্যে বি অবস্থিত। আমি যদি বলি এর মধ্যে বি অবস্থিত, এরকম যেসব শর্ত মেনটেন করে সেগুলো প্রকাশ করা। আমি যদি ঢাকা নিই, চীন কিন্তু মানে ঢাকা কিন্তু চীনের মধ্যে অবস্থিত নেই, তার মানে ঢাকা এবং চীনের মধ্যে কোনো ক্রমজোড় হবে না। কিন্তু এশিয়া, ঢাকা, অর্থাৎ ঢাকা এশিয়ার মধ্যে অবস্থিত। তারপর যদি লিখলাম ধরো চীন, বেইজিং, চীনের রাজধানী বেইজিং। এখানে চীন, এটা এ সেটের উপাদান, এটা বি সেটের উপাদান, অর্থাৎ চীনের মধ্যে বেইজিং অবস্থিত। এই টাইপের। এখন যে আমি ধরো এটা ধরো উদাহরণ দিলাম, এটা হচ্ছে কি অন্যায়ের উদাহরণ। অন্যায় আমি যদি সংখ্যা দিয়ে ব্যাখ্যা করতে চাই, সরি আমি সেট দিয়ে যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে আমি কি হবে? আমার কাছে দুইটা সেট আছে, অন্যায় বা রিলেশন। যদি আমার দুইটা সেট থাকে এ এবং বি, এ একটা সেট, এ ও বি দুইটি সেট, যদি আমি কোনো শর্ত না বলি, এখন ধরো আমি বিভিন্নভাবে কি করতে পারি? এখানে অন্যায় স্থাপন করতে পারি। এ সমান আছে 2 3, বি সমান আছে 1 4 5। আমার যদি বলে
বি এর উপাদান এ এর চেয়ে বড়, এরকম যেসব উপাদান আছে তাদের নিয়ে একটা ক্রমজোড় গঠন করো। এখন তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করো। এখন আমি ধরি 2 নিই, 2 এর থেকে কে বড় আছে? 4 আছে বড়, 5 আছে বড়। তার মানে আমি যে এখানের মধ্যে একটা অন্যয় স্থাপন করি, যেখানে এ লেস দেন বি করি, ধরো এটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম, তাহলে কি হবে? 2,4 ওই অনেকটা কিসের মতো? এ ক্রস বি এর মতো। তারপর ধরো কি নিলাম? 3,4 3,5। এক কিন্তু হবে না, কেন? কারণ হচ্ছে এক এখানে এক এখানে যে কোনো একটা থেকেই ছোট, 2 থেকেও ছোট, 3 থেকেও ছোট, আমি ওটা নিতে পারবো না। তখন এই ক্ষেত্রে আমার আর হবে কি? এ ও বি এর মধ্যকার অন্যয়। এটা যদি আমি সংখ্যার মাধ্যমে বলতে চাই তাহলে হবে যদি সংখ্যা হচ্ছে যদি এ ও বি দুটি সেট হয়, আমার অবশ্যই দুটো সেট লাগবে। একটা সেটের মধ্যে তো অন্যয় হওয়া সম্ভব না। হ্যাঁ, একটা সেটের মধ্যে অন্য হওয়া সম্ভব, তখন ওই একটা সেটকে আমার দুইবার কাজ করতে হবে। আপাতত আমরা সহজভাবে চিন্তা করি। আর যদি এ ও বি দুটো সেট নিলাম, দুটো সেটের মধ্যে আমি সাধারণত কি করি? অন্যয় সাধন করি। যদি এ ও বি দুটো সেট হয়, তবে তাদের কার্টেসীয় গুণজ সেট। কার্টেসীয় গুণজ মানে কি? এ ক্রস বি সেটের অন্তর্গত অশূন্য উপসেট। অশূন্য কেন? কারণ ধর আমি এমন একটা অন্যয় বললাম যাদের কোনো উপাদানই নেই, অর্থাৎ যেটা পসিবল হয় না, তাহলে তো হইল না, অন্তত মিনিমাম একটা উপাদান থাকা লাগবে। অন্তর্গত অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি উপাদান বলা হয়, বি সেটের একটি অন্যয় বলা হয়, অন্যয় বলা হয়। আমি আরেকবার ব্যাখ্যা করতেছি। আমার দুটো সেট নিলাম, হ্যাঁ দুটো সেট নিলাম, হয় তবে তাদের কার্টেসীয় গুণজ। কার্টেসীয় গুণজ বের করলাম। এখানে কিন্তু আমি কার্টেসীয় গুণজ সবকিছু নিচ্ছি না, কেন? আমি এখানে একটা শর্ত দিয়ে দিছি। যদি আমি কোনো শর্ত না নিতাম তাহলে আমার কি আসতো? তাহলে 1 2 আসতো, 1 3 আসতো। এখানে কি হইলো? এখানে সরি এভাবে না, আগে তো এটা লিখতে হবে, সরি আগে লিখতে হবে এটা। তো 2 1 3 1 এই দুটো উপাদান আমি পাই না, কেন? কারণ এখানে এই যে এ এর উপাদানটা বি এর চেয়ে বড়, এ এর উপাদানটা বি এর চেয়ে বড়, এই কারণে কি করছি? ওটা বাদ দিছি। যদি আমি বাদ না দিতাম তখন আমি সবগুলো নিতাম, কারণ এ বি সেটের অন্তর্গত অশূন্য উপসেট আর কে বি সেটের একটি অন্যয় বলা হয়। আমি যদি এ ক্রস বি করি তাহলে আমার কি আসবে? আচ্ছা আমি এখানে লিখি, এ ক্রস বি, এ ক্রস বি করলে আমার কি আসবে দেখো তো? 2 1 3 1, তারপর 2 4 3 4 2 5 3 5। এখানে আমি কয়টা উপাদান পাইছি? আমি এখানে টোটাল 6টা উপাদান পাইছি না? এই 6টা উপাদান থেকে আমি যে কোনো সেট নিলেই ওটা কি হবে? অন্যয় হবে। এটা আমাকে বলতেছে। এ ও বি দুটো সেট নিলাম, এই যে নিলাম, তবে তাদের কার্টেসীয় গুণজ, কার্টেসীয় গুণজ বের করলাম। কার্টেসীয় গুণজ সেট, কার্টেসীয় গুণজ নিয়ে এই সেটটা বের করছি। এটা হচ্ছে আমার কার্টেসীয় গুণজ সেট। কার্টেসীয় গুণজ গুণ করার পর আমি যে একটা সেট পাইছি এটা হচ্ছে কি? কার্টেসীয় গুণজ সেট। এর অন্তর্গত অশূন্য উপসেট, অর্থাৎ এই সেটের যে কোনো উপসেট আর কে আমি কি বলবো? এ সেট হতে বি সেটের একটা অন্যয় বলবো।
আমার মূল কাজ হচ্ছে কি আমার দুটো সেট আছে এ এবং বি, আমি তাদেরকে ক্রস গুণন করে মানে হচ্ছে কার্টেসীয় গুণন করে কি করলাম একটা সেট বের করলাম। এটা হচ্ছে কি কার্টেসীয় গুণনীয় সেট, কার্টেসীয় গুণজ সেট বের করলাম। এখন এই সেট থেকে আমি যে কোনো উপস্থিতি নিই না কেন তাহলে সেটা কি হবে আমার, তাহলে সেটাকে আমি বলতে পারবো এ থেকে বি এর একটা অন্যয়। যেমন ধরো এইটা নিলাম আর নিলাম একটা দুইটা তিনটা, টোটাল উপাদান 6টা, আমি উপাদান নিলাম কয়টা 3টা। ও আচ্ছা আরেকটা থাকবে 2 এবং 5, 4টা। এই 4টা উপাদান আমি নিলাম আর সেটের মধ্যে। এই 4টা উপাদান এই পুরো সেটের একটা উপসেট না, এবং এটা একটা অশূন্য উপসেট কারণ উপাদান আছে, এটা তো শূন্য উপসেট না। এই যে আর একটা উপসেট আমি নিলাম ওটা হচ্ছে কি আমার অন্যয়। আমি বিভিন্ন শর্ত প্রয়োগ করে আমি এরকম উপসেট নিতে পারি বা পুরোটাই নিতে পারি, যেভাবে নিলে এটা অন্যয় হবে। আচ্ছা এটা গেল আমার কি জটিল একটা বিশ্লেষণ বা গাণিতিক বিশ্লেষণ। আমি এখন ফাংশনের গাণিতিক বিশ্লেষণ করব, তারপর দুটার মধ্যে আমি পার্থক্য করে তোমাকে উপস্থাপন করে দিব। এবার আসো ফাংশন। এবার আসো ফাংশন নিয়ে পড়ি। ফাংশন ফাংশনের যদি আমরা সংজ্ঞা দিতে যাই তাহলে আসবে হচ্ছে ধরো আমি একটা চলক দিয়ে ব্যাখ্যা করি। আমার ধরো কি আছে এ ও বি দুইটা সেট আছে, এ সেট যার উপাদান হচ্ছে 2 3 4 আর বি হচ্ছে 7 8 9। তো ধরো যে আমি এক্স ধরলাম, এটা হচ্ছে ওয়াই। আমি যদি বলি y সমান x প্লাস 5, তাহলে আমি প্রত্যেকটা x এর জন্য একটা করে y এর মান পাবো না? এই যে দুটো সেটের মধ্যে যে সম্পর্ক আছে, আমি একটা উপাদানের সাথে 5 যোগ করলে আরেকটা উপাদান পাচ্ছি, ওটা হচ্ছে কি আমার ফাংশন। তো আমি যদি বলি যদি যদি দুটি চলক বা দুটা ফাংশন এমনভাবে সম্পর্কযুক্ত হয় যেন x এর যে কোনো মানের জন্য y এর একটি মান পাওয়া যায়, তাহলে y কে x এর ফাংশন বলে। এখন কি হবে, y কে x এর ফাংশন বলা ঠিক আছে, কিন্তু x কে কি y এর ফাংশন বলা যাবে কিনা ওটা পরে চেক করতে হবে। আবার তোমার বুঝতে হবে হচ্ছে ধরো আমি কি বলবো, আমার হচ্ছে কি এটা হচ্ছে y, এটা b হচ্ছে কি a এর একটা যে ফাংশন হয়, তার মানে আমি a এর একটা উপাদান কি হবে b এর সর্বোচ্চ একটা উপাদানের সাথে সংযুক্ত থাকতে পারবো, অর্থাৎ একটা থাকবে। এখন আমি আর একটা কেস দেখি তাহলে তুমি বুঝতে পারবা। ধরো +1 -1 +2 -2 ও 1 4 এইভাবে আসতে পারে বা 0 এইভাবে আসে। এখন দেখো তো এটা যদি আমার x ধরি, এটা যদি আমার y ধরি, এখানে কি y x এর একটা ফাংশন হবে যদি x এর একটা উপাদান সর্বোচ্চ y এর একটা উপাদানের সাথে কি থাকে সম্পর্কিত থাকে, এভাবে আছে এভাবে আছে। এখন দেখো তো এই x এর একটা উপাদান আমি +2 নিলাম, এটা y এর কয়টা উপাদানের সাথে কি সম্পর্কিত একটা, আর তো কোথাও সম্পর্কিত না, কিন্তু y এর একটা উপাদান কিন্তু আবার দুইটা x এর সাথে সম্পর্কিত, ওটা সমস্যা নেই, আমার উল্টা হওয়া যাবে না। আর জিনিসটা তুমি চিন্তা করতে পারো, আর যদি অন্য হয়ে তাহলে দেখো, আর যদি আমি অন্য এটা হচ্ছে কি ফাংশন,
ফাংশন কিন্তু আবার এক ধরনের অন্যয়, সব অন্যয় ফাংশন হবে না, কিন্তু সব ফাংশন কিন্তু আবার অন্যয়, এটা মনে রাখতে হবে। তারপর ধর আমি কি নিলাম, এভাবে নিলাম 1 3 1 9 0, 3 ধরো +1 -1 0 +3 -3 এভাবে নিলাম। তো এটা হচ্ছে x, এটা হচ্ছে y। এখন এটা অন্যয় হবে কি না, এটা হচ্ছে অন্যয় তো হবে, যে কোনো সম্পর্ক থাকলে অন্যয় হবে। এখন দেখো এটা ভেবে সম্পর্কিত, এটা হচ্ছে ফাংশন, মানে আমি এটাকে ফাংশন হিসেবে কি করতেছি, এটা হচ্ছে ধরো এখানে একটা বিষয় বুঝতে হবে, একটা হচ্ছে স্বাধীন চলক, একটা হচ্ছে অধীন চলক। এখানে স্বাধীনকে, এখানে স্বাধীন হচ্ছে এক্স, এক্স হচ্ছে কি স্বাধীন, আমি যার ইচ্ছা মতো মান নিতে পারবো। আর ওয়াই হচ্ছে কি, ওয়াই হচ্ছে আমার হচ্ছে অধীন চলক। এখন এখানে এখানে এটা হচ্ছে স্বাধীন, এখানে এটা হচ্ছে অধীন, এখানে এটা স্বাধীন, এখানে হচ্ছে কি অধীন। তোমার মনে রাখতে হবে একটা স্বাধীন চলকের মানে একটা স্বাধীন চলকের সাথে সর্বোচ্চ একটা অধীন চলক থাকতে পারবে। যেমন ধরো এখানে এটা একটা স্বাধীন চলক, তার সাথে কি আছে, একটাই অধীন চলক আছে, কিন্তু একটা অধীন চলকের সাথে একাধিক স্বাধীন চলক থাকতে পারে, সমস্যা নেই, সেক্ষেত্রে ফাংশন হবে, কিন্তু উল্টাটা হবে না। ওই জিনিসটা ধরো অনেকটা এরকম, ধরো একটা মানে একটা বাবা মার একাধিক সন্তান থাকতে পারে, কিন্তু একটা সন্তানের একাধিক 4-5টা বাবা মা হইতে পারে না, এটা অসম্ভব, বুঝছো? তো তেমনি ফাংশন কখন হবে, মানে বাবা মার একটা সন্তান আছে, ওটাও একটা ফাংশন, বা আমার 3-4টা সন্তান আছে, ওটাও একটা ফাংশন। আর এগুলো কিন্তু আবার অন্যয় হবে। কিন্তু আমি যদি উল্টোভাবে চিন্তা করি, একটা একটা সন্তানের একাধিক বাবা মা আছে, ওটা কিন্তু, বা 4-5টা বাবা মা আছে, এটা সম্ভব না, এটা অন্যয় হবে, কিন্তু ওগুলো ফাংশন হবে না। এটা বাস্তবিকভাবে কি হচ্ছে না, মানে এটা বাস্তবিক কিছু হচ্ছে না। তেমনি হচ্ছে এখানে দেখো, একটা স্বাধীন চলকের আন্ডারে অবশ্যই একটা অধীন চলকই থাকবে। আবার একটা অধীন চলকের আন্ডারে একটাও স্বাধীন চলক থাকতে পারে, একাধিকও থাকতে পারে। এর মধ্যে আমরা যেখানে জিরো অ্যাড করি, এই 0 আছে, তার মধ্যে কি একটার সাথে একটাই, বুঝতে পারছি? এখানে দেখো, এখানে ধরো এটা আছে, এটা আছে। এখন দেখো এখানে এক স্বাধীন হচ্ছে 9, তার অধীনে কয়টা আছে, 2টা। এটা কিন্তু সম্ভব না, এটা হতে পারে না। এখানে দেখো তো স্বাধীন, এটা স্বাধীন, তার আন্ডার অধীন কয়টা, একটা 1। এটাও স্বাধীন, তার তার সাথে সম্পর্কিত অধীন কয়টা, এই একটাই। কিন্তু আমি যদি এই অধীনটাকে নিই, তার তার সাথে সম্পর্কিত স্বাধীন কয়টা, একটা 2টা, ওর কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? তো যদি এরকম হয়, আমার কি এক্স এর একটা মানের জন্য আমি ওয়াই এর সর্বোচ্চ একটা মান পাবো, কিন্তু ওয়াই এর জন্য আমি এক্স এর একাধিক মান পাইতে পারি, ওটা অন্য বিষয়। তো আমি যদি এক্স এর একটা মানের জন্য ওয়াই এর শুধু একটা মানই পাই, তাহলে কি ওয়াই হচ্ছে এক্স এর একটা ফাংশন। যদি ঠিক উল্টাটা হয়, ওয়াই এর একটা মানের জন্য এক্স এর একটা ফাংশন পাচ্ছি, এক্স এর একটা মান পাচ্ছি, তাহলে কিন্তু উল্টাটাও বলা যাবে, এক্স হচ্ছে ওয়াই এর ফাংশন। এখানে হচ্ছে সেমনি কি বলা যাচ্ছে, এখানে এক্স হচ্ছে ওয়াই এর ফাংশন বলা যাবে। এখানে এখানে আমার বলা যাবে ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন, কারণ এক্স এর একটা মান আমি ওয়াই এর একটা মান পাবো, একাধিক মান পাবো না। কিন্তু এক্স এক্স ওয়াই এর ফাংশন নয়, ওয়াই এর ফাংশন না। আর এখানে যেহেতু আমি যদি কি করি, উল্টাভাবে চিন্তা করি, এক্স কে অধীন ওয়াই কে স্বাধীন ধরলে তখন কি হয়, ওয়াই এর একটা মান আছে, আমি এক্স এর সর্বোচ্চ একটা মান পাচ্ছি, তো এই ক্ষেত্রে আমার হবে কি, এক্স হচ্ছে ওয়াই এর একটি ফাংশন। এটাকে কি লেখা যায়, ওয়াই কি ওয়াই সমান লেখা যাবে এফ অফ এক্স। এটা হচ্ছে এক্স এর স্বাধীন চলক, আর এটা হচ্ছে কি তার ফাংশন। এখন দেখো ফাংশনকে আমি চিন্তা করতে পারি মেশিন হিসেবে, একটা মেশিন, সংখ্যার মেশিন। আমি এখানে কি দিব, ইনপুট দিব,
ইনপুট দিব, আমি এখানে কি পাবো, আউটপুট পাবো, আউটপুট পাবো। ফাংশন হচ্ছে একটা মেশিন, মেশিনের মতো ধরতে পারো, এটা হচ্ছে ধরো মেশিনের মতো। এখানে আমি ইনপুট দিব, আউটপুট পাবো যদি আমি ফাংশন হবে কোন সত্যি। একটি ইনপুটের জন্য শুধুমাত্র একটি কি থাকবে, আউটপুট থাকবে, আউটপুট আউটপুট থাকবে, আউটপুট। তারপর একটি একাধিক ইনপুট থেকে একটি আউটপুট পাওয়া যেতে পারে, আউটপুট পাওয়া যেতে পারে। বুঝতে পারছো? অর্থাৎ আমার কিন্তু কি হবে না, কিন্তু একটি ইনপুটের একাধিক আউটপুট থাকা যাবে না, কিন্তু এটা অবশ্যই মাস্ট। যদি একটা ইনপুটে একাধিক আউটপুট থাকে ওটা অন্যয় হবে, কিন্তু ফাংশন হবে না। কিন্তু একটি ইনপুট থেকে একাধিক আউটপুট পাওয়া যাবে না, আউটপুট পাওয়া যাবে না, হচ্ছে বিষয়। বুঝছো? তো এই তিনটা শর্ত ফুলফিল করলে তারা কি হবে সেটা কেমন বলতে পারবো, কি ফাংশন। আর যদি এটা ফিল আপ না করে, মানে একটা মানে তখন কি হবে, এই যে একাধিক ইনপুট একাধিক আউটপুট থাকে তখন হচ্ছে কি হবে না, ফাংশন হবে না, তখন অন্যয় হবে। এই অধ্যায়ে মূলত আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় সেটা হচ্ছে এক এক ফাংশন। আর তোমরা এটা পড়বো, আমি বলে রাখি। এক এক ফাংশন সেই ক্ষেত্রে শুধু হবে কি, এটা হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এখানে শুধুমাত্র 1 নম্বরটা স্যাটিসফাই করবে। একটি ইনপুট থেকে কি পাবা, একটা আউটপুট পাবা। একটা ইনপুট থেকে একটি আউটপুট পাবো, আর একটি আউটপুটে অবশ্যই একটি ইনপুট থাকবে। একাধিক ইনপুট থেকে একটা, মানে একাধিক ইনপুট থেকে একটি আউটপুট সম্ভব না, একটি আউটপুট হবে না। অর্থাৎ এটা হচ্ছে আমার এক এক ফাংশনের বৈশিষ্ট্য। এটা আমি লিখি, দাঁড়াও। এটা হচ্ছে বিষয়। ফাংশন এবং এক এক ফাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে। ফাংশন কি হইতে পারে, একটা ইনপুটের একটা আউটপুট থাকবে, কিন্তু একাধিক ইনপুট থেকেও একটা আউটপুট পাওয়া যাবে যদি কি হয়, যদি একাধিক ইনপুট থেকে একটা আউটপুট না হয়, তাহলে সেটা হবে এক এক ফাংশন। অর্থাৎ একটা ইনপুট একটা আউটপুট, আমি একাধিক ইনপুট থেকে একটা আউটপুট পাবো না। আচ্ছা, এটা নিয়ে সামনে আলোচনা হবে, তখন বুঝতে পারবো।
হচ্ছে না। আচ্ছা, আমরা এবার বলবো হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নিয়ে। ডোমেন ও রেঞ্জ। আচ্ছা, এর আগে আমরা একটা কি বলছিলাম না, অন্যয় অন্যয় একটা উদাহরণ দিয়েছিলাম না। চলো আমি আর একটা বানাই। সমান 2 3 আছে, আর বি সমান ধরো 5 6 আছে। তবে এ ক্রস বি এর কি হবে 2 5 2 6 3 5 3 6। আমি এটাকে একটা অন্যয় বলতে পারি, এটা একটা অন্যয়, যেহেতু এটা নিজেই নিজের একটু উপসেট। তারপর ধরো আমি এখান থেকে যে কোনো দুইটা উপাদান নিয়ে একটা যদি সেট বানাই, ধরো 2 5 একটা উপাদান, 2 6 নিয়ে একটা সেট বানাই, এটাও একটা অন্যয়। আসলে অন্যয় কনসেপ্ট তোমরা বুঝছো। এবং এই অন্যয়ে আমরা কি আছে, প্রত্যেকটা উপাদানে একটা করে ক্রমজোড় আছে, মানে এক একটা উপাদান হচ্ছে কি এক একটা ক্রমজোড়, মানে ওই ক্রমজোড় গুলো এক একটা উপাদান। এখানে দেখো এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়। এখানে ক্রমজোড়ের কি দুইটা করে উপাদান আছে না? এই এই উপাদানের মধ্যে প্রথমটা হচ্ছে আমার ডোমেন, এটা হচ্ছে কি ডোমেন, আর এটা হচ্ছে আমার কি রেঞ্জ। এখন এখানে কিন্তু কি প্রত্যেকটা মানে প্রত্যেকটা এখানে একটা ডোমেন রেঞ্জ পাবো, এখানে একটা ডোমেন রেঞ্জ পাবো, এখানে ডোমেন রেঞ্জ পাবো। এখান থেকে আমি সেট বানাই তাহলে কি হবে, আর এটা একটা সেট হবে 2 3, এটা সেট হবে কি 6, মানে 5 আর 6। এটা হবে ডোমেন, এটা হবে রেঞ্জ, অর্থাৎ ঘুরে ফিরে এটাই। সবকিছু কিন্তু এরকম হবে না, অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে এক্সট্রা উপাদান আছে, সেক্ষেত্রে হবে না। যেমন আমি যদি শুধু এটা থেকে কি বানাই ডোমেন এবং রেঞ্জ বানাই, তাহলে দেখো যে ডোমেন কি হবে, ডোমেন হবে এখানে ডোমেনের সেট হবে 2, আর রেঞ্জ হবে 5 এবং 6। আচ্ছা, এখানে একটা ফাংশনের মাধ্যমে বুঝবো, এটা অনেকটা কি বলে একটু গতানুগতিক বা বইয়ের ভাষায় একটু ঝামেলা বা বুঝতে একটু অসুবিধা হয়, বুঝলে তো ভালো। ফাংশনের মাধ্যমে জিনিসটা ফিল করার চেষ্টা করবো। আমি আগে বলছিলাম ফাংশন হচ্ছে কি একটা মেশিন, আমি ইনপুট দিব, আউটপুট পাবো। ফাংশন একটা মেশিন হয়, আমি ইনপুট দিব, আমি দিয়ে কি পাবো আউটপুট পাবো। এখানে এটা আমি যাদেরকে ইনপুট দিচ্ছি ওইগুলো হচ্ছে আমার কি ডোমেন। অর্থাৎ আমি একটা ফাংশন বা একটা অন্যয়ের মধ্যে যে স্বাধীন চলক, এটা হচ্ছে কি স্বাধীন, এটা স্বাধীন বা হচ্ছে কি ডোমেন, এটা হচ্ছে কি অধীন, এটা হচ্ছে কি রেঞ্জ বা রেঞ্জ। বুঝতে পারছো? অর্থাৎ আমার কি এখন যে আমার ফাংশন হতে হয় তাহলে কি হবে, একটা ডোমেনের একটা রেঞ্জ থাকবে, একটা ডোমেনের একাধিক রেঞ্জ থাকতে পারবে না, কারণ একটা ইনপুটে যদি একাধিক আউটপুট থাকে সেটা কি হবে অন্যয় হবে, কিন্তু ফাংশন হবে না। হ্যাঁ, অন্যয়েরও ডোমেন এবং রেঞ্জ হতে পারে, আমাদের একটা ডোমেনের একাধিক রেঞ্জ থাকে তাহলে সেটা অন্যয় হবে, ফাংশন হবে না। কিন্তু যদি একটা ডোমেনের একাধিক রেঞ্জ মানে একটাই রেঞ্জ থাকে তাহলে সেটা হচ্ছে ফাংশন। একটা রেঞ্জের একাধিক ডোমেন থাকলে সমস্যা নেই, সেক্ষেত্রে ঝামেলা হবে না। এখন এখানে দেখো তো
এখানে আমার কি আছে, আমি যদি 5 নিই, 5 এর রেঞ্জ, 5 ও রেঞ্জ, এখানেও 5 রেঞ্জ। তো 5 এর ডোমেন কি কি, 2 ও আছে, 3 ও আছে। তো একাধিক ডোমেন আছে, তার মানে এটা হচ্ছে কি একটা অন্যায়, এটা অন্যায়। এখানে ডোমেন 2, এখানে ডোমেন 2, কিন্তু এখানে রেঞ্জ তো ভিন্ন। একাধিক আমি আগে বলছি কি, আচ্ছা এখানে দেখো, এখানে আমি এটা পাইলাম, এটা কি রেঞ্জ হবে, সরি, এটা কি অন্যায় হবে নাকি ফাংশন হবে? অন্য এবং ফাংশনের মধ্যে পার্থক্য করার জায়গা কোথায়, আমার কি থাকবে না, একটা ডোমেনের একাধিক রেঞ্জ থাকবে না। এখানে দেখো টু কিন্তু ডোমেন, এখানেও টু ডোমেন, কিন্তু রেঞ্জ 5, এখানে রেঞ্জ 6। অর্থাৎ একটা ডোমেন 2 এর জন্য আমি একাধিক রেঞ্জ পাইছি, তো এটা কি হবে না, এটা ফাংশন হবে না। তো এটা কি হবে, এটা হবে হচ্ছে অন্যায়। এখানে এটাও হবে কি অন্যায়। তো আমি যদি ফাংশন পেতে চাই তাহলে কি হবে, ধরো 2 5 নিলাম, তারপর 3 5 নিলাম, এটা আমি নিই। এখানে দেখো তো 5 এবং 5 দুটো সেম রেঞ্জের জন্য আমি কি পাচ্ছি, ভিন্ন ভিন্ন ডোমেন পাচ্ছি, সমস্যা নেই। আমি একই ডোমেনের জন্য ভিন্ন রেঞ্জ না পাইলেই হয়েছে। এই জিনিসটা হচ্ছে কি, এটা অন্যয় হবে, ফাংশনও হবে। তোমার মনে রাখতে হবে হচ্ছে কি, আহ, যেটা ফাংশন এটা অবশ্যই অন্য হবে, কিন্তু অন্য হলে ফাংশন নাও হইতে পারে। ওটা নির্ভর করবে কিছুর উপর, একটা ডোমেনের একাধিক রেঞ্জ আছে কিনা এটার উপর। থাকলে, একটা ডোমেনের একাধিক রেঞ্জ থাকলে সেটা হচ্ছে অন্যয় হবে, ফাংশন হবে না। একটা ডোমেনের একটা রেঞ্জ থাকলে তাহলে সেটা ফাংশন হবে, এবং পাশাপাশি অন্যয় হবে। অন্যয় এবং ফাংশনের পার্থক্য আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবার তোমরা সিম্পলি মনে রাখতে পারো, একটা ক্রমজোড়ের মধ্যে, ক্রমজোড়ে ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে আমার কি ডোমেন, আর ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ। চলো একটা আমরা অঙ্ক করি। তোমার কি বলে, বই থেকে, বইয়ের তোমার উদাহরণের কিছু ম্যাথ আছে, উদাহরণগুলো তোমরা নিজে করবো। আমি তোমার কি বলে 19 মিনিট একটা অঙ্ক করতেছি। 18 নম্বর ম্যাথ, 2.2 এর 18 নম্বরের, চলো খ নম্বরটা করি। আমার দেওয়া আছে সি সমান একটা সেট দেওয়া আছে, সেটটা হচ্ছে -1 0 1 2 3। তারপর আরেকটা অন্যয় দেওয়া আছে, সেটা হচ্ছে এফ। এটা যে অন্যয়, আমি বুঝলাম কিভাবে, এটা ফাংশন হইতে পারে না, হ্যাঁ সমস্যা নেই, ফাংশন হোক, ফাংশন হলে একটা অন্যয়। ওভারঅল যে অন্যয় এটা আমি বুঝলাম কিভাবে, বুঝলাম হচ্ছে এক্স এবং ওয়াই দুইটা উপাদান আছে এবং এক ক্রমজোড় আকার আছে, এবং এই ক্রমজোড়গুলো হচ্ছে এটার একটা উপাদান। অর্থাৎ এই ক্রমজোড়গুলো কি একটার সাথে একটা সম্পর্কিত কিভাবে, এই যে দেখো এখানে লেখা আছে, এই যে একটার সাথে আরেকটা সম্পর্কিত, এই যে একটার সাথে আরেকটার আমি কি করে অন্যয় করে এই জিনিসটা পাইলাম, এই জন্য এটা হচ্ছে না। অর্থাৎ আমার এখানে একটা ডোমেন, এটা ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ, এবং ডোমেন এবং রেঞ্জের মধ্যে এটা কি আছে, একটা সম্পর্ক স্থাপিত হয়েছে, এবং ওইটার ভিত্তিতে আমি একটা ক্রমজোড়ের সেট পাইছি। এখানে অনেকগুলো ক্রমজোড় থাকবে, এই জন্য এটা হচ্ছে কি অন্যায়। তো এই অন্যায়টা আমার বের করতে হবে। আমাকে কোয়েশনে বলছে কি
ডোমেন এবং রেঞ্জ বের করার জন্য। ডোমেন এবং রেঞ্জ বের করার জন্য আমার কি ওই অন্যটাকে বের করা লাগবে। চলো বের করি। এখন আমাকে বলছে কি এখানে y সমান 2x, এখানে স্বাধীনকে স্বাধীন হচ্ছে x, আমি x ইচ্ছা মতো নিব, x এর জন্য আমি y-টা পাবো। এখন আমাকে বলছে x এখানের মধ্যে আছে, তার মানে y ও এখানের এবং y ও এখানের মধ্যে আছে। আমি কি সরাসরি বলতে পারবো যে সি সেটটাই রেঞ্জ এবং ডোমিনের সেট? ওটা বলা যাবে না, কারণ আমি সব উপাদান নিতে পারবো না। কেন? আমার এই শর্তটা মানতে হবে। এই শর্ত যারা মানবে তাদের তাদের থেকে আমি কি বের করব? ডোমেন এবং রেঞ্জ বের করব। তো যেহেতু তোমার দেওয়া আছে, তো যেহেতু আমার এক্স স্বাধীন, আমি এক্স এর মানগুলো আগে ধরে নিব। তো এখানে বলি শর্ত থেকে পাই, শর্ত থেকে পাই y সমান 2x। আমি করব কি এই সবগুলোকে আমি x এর ধরে নিব, যাতে x স্বাধীন, আমি ইচ্ছা মতো ধরতে পারবো, কোনো বাধা নাই। তো এখন তো আমি ইচ্ছা মতো বলতে কি এর মধ্যেই আমার বলছে কি x c এর উপাদান, তার মানে আমি c এর মধ্যে যেসব আছে সবগুলো আমি x ধরতে পারবো, এর বাইরে ধরতে পারবো না। আবার স্বাধীন বলতে কি এর মধ্যে যে কোনো একটা আমি নিতে পারবো। এখন প্রত্যেকটি x বিলংস টু c এটা বলতে হবে, কারণ x হচ্ছে কি c এর একটা কি উপসাইড, x হচ্ছে c এর একটা উপাদান, c এর বাইরে হইতে পারবে না। তো c এর প্রত্যেকটা উপাদান x x মানে c এর প্রত্যেকটা উপাদানকে আমি x ধরে কি করব, একটা বক্স আঁকবো, ওখান থেকে আমি আমার প্রবলেমটা সলভ করবো। তো এখন প্রত্যেকটি x এর জন্য কি করব, এর জন্য y এর মানটা বের করব। অর্থাৎ y সমান 2x এর মান নির্ণয় করি। লিখি হচ্ছে এর বক্স করব x হচ্ছে y, x কি অন্ত -1 0 1 2 3 এইসব মান আমরা নিচ্ছি। y এর মান কত হবে, গুণ করলে -2 গুণ করলে 0 2 4 6। এখন দেখো আমাকে বলছে কি এখানে যে বল আছে এই দুটো তথ্য দেওয়া আছে, এটা বলতে কি x এবং y উভয়েই c এর উপাদান হইতে হবে, অর্থাৎ দুটাই উপাদান c এ থাকতে। এখানে প্রথমে দেখো -1 এটা c এর মধ্যে আছে, c এর একটা উপাদান বুঝলাম, কিন্তু -2 কিন্তু কি না c এর উপাদান না, তার মানে এটা বাদ। 0 c এর উপাদান, এই 0 c এর উপাদান, তার মানে এটা এটা ঠিক আছে। 1 c এর 1 হচ্ছে কি এটা x, এটা c এর একটা উপাদান। 2 c এর উপাদান, তার মানে এটাও ঠিক আছে। এটা 2 c এর উপাদান, ঠিক আছে 2 c এর উপাদান ঠিক আছে, কিন্তু 4 তো c এর উপাদান না, তাহলে এটাও বাদ এটাও বাদ, তার মানে আমি নিতে পারবো এটা উভয়ে x এবং y দুইটাই c এর উপাদান, এসব ক্রম ধরে আমি নিতে পারবো। বুঝতে পারছো? আমি যদি নিই তাহলে লিখবো হচ্ছে এখন যেহেতু -2 তারপর হচ্ছে কত 4 এবং 6 4 এবং 6 4 6 c এর উপাদান নয়, তাই বলে আমি নিতে পারবো না। তাই কি হবে -1 -2 এই ক্রমজোড়টা, তারপর আর কি আছে 2 4 এই ক্রমজোড় এবং 3 6 এই ক্রমজোড় আমার কি হবে না, অন্যয়ের অংশ হবে না, কারণ এটা অন্যয়ের শর্ত মানতেছে না। যেহেতু অন্যয়ের শর্ত মানতেছে না তাই এটা কি হবে না, উপাদান হবে না। এখন দেখো তোমার বাকিগুলো নিতে পারবো, সুতরাং আমার অন্যটা পেয়ে গেছি, বাকি দুইটা। সুতরাং f সমান হবে 0 0 -1
সরি 1 2 এটা হচ্ছে কি আমার আনসার। সুতরাং ডোমেন 0 এবং কি 1 ডোমেনের সেট প্রথমটা ক্রমজোড়ের প্রথম উপাদানটা হচ্ছে কি আমার ডোমেন এবং রেঞ্জ এগুলি কি সেট আকারে প্রকাশ করতে হবে। এটা ডোমেনের সেট, এটা হচ্ছে রেঞ্জের সেট 0 এবং 2 এটা হচ্ছে কি আমার আনসার। বুঝতে পারছি এখন? বাকিটাও এভাবে করে ফেলবো, আশা করি পারবা ইজি। এখানে প্রসেস হচ্ছে আমার প্রথমে যা আছে তা লিখে ফেলবো, লিখে ফেলার পর আমার শর্ত অনুযায়ী কি করতে হবে, শর্তটা অ্যাপ্লাই করতে হবে। তারপর এখানে এক্স থাকবে স্বাধীন চলক, ওয়াই থাকবে অধীন চলক। তো আমি এক্স এর আমাকে তো বলে দিবে এক্স হচ্ছে অমুক সেটের আন্ডার আছে, এখানে সি সেটের মধ্যে আছে, এক্স এর উপাদানগুলো সি সেট থেকে আমি নিব, এটা বলে দিছে। ওয়াই এর গুলো আমি সি এর থেকে নিব, ঠিক আছে, কিন্তু আমি এক্স এর সাথে তুলনা করে নিব, কারণ ওয়াইটাও এক্স এর উপর নির্ভরশীল, এক্স কারোর উপর নির্ভরশীল না। তো আমি এক্স এর মানগুলো নিয়ে নিছি, এই যে 5টা মান পাই গেছি। এই 5টা মানের জন্য ওয়াই এর মানগুলো আমি বের করবো কিভাবে, আমার যে শর্ত দেওয়া থাকবে ওই শর্ত অনুযায়ী। এখানে এখানে বলছে কি শর্তটা হচ্ছে ওয়াই এর মান হবে এক্স এর দ্বিগুণ, ওই শর্ত অনুযায়ী আমি ওয়াই এর মানগুলো বের করছি। এখন ওয়াই এর যেসব মান সি এর মধ্যে থাকবে বা আমার যে সেটটা দেওয়া থাকবে ওই সেটের মধ্যে থাকবে, আমার শর্ত ফুলফিল করবে। এটাও একটা শর্ত, এটাও একটা শর্ত, এটাও একটা শর্ত। 3টা শর্ত যারা ফুলফিল করবে তাদেরকে নিয়ে আমি সেট বানাবো, ওটা হচ্ছে কি আমার অন্যয়। এই যে এটা হচ্ছে আমার অন্যয় পেয়ে গেছি। এই অন্যয়টা থেকে আমি কি পাবো, এই অন্যয় পেয়ে গেছি। এই অন্যয় থেকে আমি বিভিন্ন ক্রমজোড় পাবো। ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো নিলে আমি ডোমেন পাবো, আর তারপর দ্বিতীয় উপাদানগুলো নিলে আমি কি পাবো, রেঞ্জ পাবো। বুঝতে পারছো? এটাকে এটাকে এভাবে লেখা যাবে ডোম আর ডোম আর মানে কি আর এর ডোমেন, মানে এখানে যেহেতু এফ আছে আমি এফ লিখবো, অর্থাৎ এফ একটা অন্যয়, এটা ডোম বা ডোমেন হচ্ছে কি এটা 0 1 আর হচ্ছে কি রেঞ্জ এফ অর্থাৎ 0 2, এভাবে আমি লিখতে পারবো। এভাবে লিখে বেটার আর কি। আর এটাকে আমরা কি বলি, এটাকে অনেকটা বলা যায় হচ্ছে অন্যয়টাকে তালিকা আকারে প্রকাশ করা। আমরা যে পড়ছিলাম সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ, তারপর হচ্ছে কি আর একটা দুটো পদ্ধতি ছিল, এখানে হচ্ছে সেম, এটা আমার দেওয়া আছে, এটা হচ্ছে সংজ্ঞা পদ্ধতি। এই সংজ্ঞা পদ্ধতিটা থেকে আমার কি তালিকা পদ্ধতি যদি প্রকাশ করতে পারে তাহলেও সেম কাজ হবে, তখন আমার কাজটা এখানে শেষ। এই তালিকা পদ্ধতি প্রকাশ হয়ে গেছে। যদি আমাকে এক্সট্রাভাবে ডোম এবং রেঞ্জ বের করতে বলে তখন আমাকে প্রথমে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর আমি যে কি পাইছি ক্রমজোড়গুলো পাইছি, ওইখান থেকে প্রথম উপাদানগুলো নিয়ে ডোমেন বের করব, দ্বিতীয় উপাদানগুলো নিয়ে আমি রেঞ্জ বের করব। বুঝছো? তো আমার কোয়েশ্চেন অন্যভাবে হইতে পারে যে আমার একটা অন্য দেওয়া আছে, ওটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে, তো এটা প্রসেস হবে সেম। আমার যা দেওয়া আছে ওটা লিখতে হবে আর শর্তগুলো নিয়ে কাজ করতে হবে। যেহেতু এক্স স্বাধীন, আমি এক্স এর সবগুলো মানের জন্য ওয়াই এর মান বের করে দেখবো। ওয়াই এর যেসব মান আমার শর্ত অনুযায়ী মানবে, অর্থাৎ যে সেটের আন্ডারে বলতেছে ওই সেটের মধ্যে থাকবে এবং সব শর্ত মানবে, ওইগুলা নিয়ে আমি কি বানাবো, ওইগুলো হচ্ছে আমার কি তালিকা পদ্ধতিতে থাকবে। এই যে এফ এর মধ্যে থাকবে বা অন্য এটাতে থাকবে। তো এখন আমার তালিকা পদ্ধতি প্রকাশ হয়ে গেছে, এখানে শেষ। আর যদি এক্সট্রা বলে আমার ডোমেন এবং রেঞ্জ বের করো, তাহলে আমি বের করলাম। আচ্ছা, এখন তোমাকে অনেক সময় ফাংশন দেওয়া থাকবে, ওইখান থেকে তোমাকে কি বের করতে বলবে, তোমাকে ওইখান থেকে তার মানটা বের করতে বলবে বা বিভিন্ন ধরনের অনেক কিছু বলতে হবে। ধরো আমার একটা উদাহরণ যদি আমি দেখি, আমার দেওয়া আছে টেস্ট নাম্বার সৃজনশীলটা করতেছি, তোমাদের বইয়ের টেস্ট নাম্বার সৃজনশীলটা করতেছি। দেওয়া আছে হচ্ছে y সমান f of x সমান হচ্ছে 4x minus 7 divided by
2x minus 3 এটা আমাদের কোশ্চেনে বলছে হচ্ছে কি f of মাইনাস হাফ বের করতে, অর্থাৎ এখানে আমার x এর মান হবে কি মাইনাস হাফ। এখানে এখানে x থাকলে কি করতে হবে, এখানে দেওয়া আছে যে ওইটাকে 4 গুণ করতে হবে, 7 বিয়োগ করতে হবে, আবার 2 গুণ করতে হবে, 3 বিয়োগ করতে হবে, তারপর 2 টা তাকে ভাগ করতে হবে, এই টাইপের কিছু বোঝাচ্ছে আর কি। এখন মাইনাস হাফ যখন বলছে আমাকে, তার মানে হচ্ছে x এর যেসব মান আছে, মানে যেসব জায়গায় x আছে সেখানে আমার মাইনাস হাফ দ্বারা রিপ্লেস করতে হবে। তার মানে x এর জায়গায় 4 ইন্টু মাইনাস হাফ মাইনাস 7 এখন হবে 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 3। গুণ করলে কত হবে, মাইনাস 2 মাইনাস 7, এখানে কত মাইনাস 1 মাইনাস 3, মাইনাস 9, এটা কত মাইনাস 4, ভাগ করলে কত হবে, ভাগ করলে হচ্ছে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাসের মাঝে কাটাকাটি যাবে, 9/4, অর্থাৎ মাইনাস 1 দিয়ে ভাগ করছে। এটা হচ্ছে কি আমার আনসার, এখানে শেষ। এইভাবে বসাইতে হবে আর কি। এগুলো হচ্ছে আবার ইজি, তোমার ফাংশন দেওয়া থাকবে, তারপর বলছে কি একটা মান বের করতে বলবে, ওইখানে কি এক্স এর জায়গায় তোমাকে কোনো একটা সংখ্যা রিপ্লেস করতে হবে, যেখানে যেখানে এক্স আছে সেখানে তুমি ওই যে মানটা দিয়ে বলতেছে, এই যে আমার মাইনাস হাফ বসাতে হবে সেটা তোমার বসাই দিবে, আনসার চলে আসবে। তারপর এবার আসলে খ নাম্বারটা সলভ করি। খ নাম্বার আমাকে বলছে f of x plus 2 f of x minus 1 এটা বের করতে। f of x এর মানটা আমি বসাই দিব, মান হচ্ছে কত 4x minus 7, তারপর 2x minus 4 plus 2, তারপর হচ্ছে 3, 4x minus 7, 2x minus 4 minus 1। এখন আমি কি করব, এটা একটা ভগ্নাংশ, এটা একটা, আচ্ছা আমি আগে যোগ করে ফেলি 2x minus 4, 4x minus 7, তারপর কি 2 দুগুণে 4 প্লাস 4x minus 8, এই 2 ইন্টু 2x হতো 4x, 2 ইন্টু মাইনাস 4 হচ্ছে কি মাইনাস 8, অর্থাৎ যোগ করছে আর কি, এটা লসাগু করে। তবে এখানে লসাগু কত 2x minus 4, তারপর এখানে হবে 4x minus 7, আর তারপর হচ্ছে মাইনাস 1 ইন্টু 2x হচ্ছে মাইনাস 2x, মাইনাস 1 ইন্টু মাইনাস 4 হচ্ছে কত প্লাস 4, তো সমান। আচ্ছা অপর পৃষ্ঠা দেখি। এখন আমরা একটা কাজ করতে পারি, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, আমি এটাকে এটা দিয়ে ভাগ করতেছি না, এই চিহ্ন দিয়ে, তো ভাগ করলে কি হয়, ভাগ করলে উল্টে যায়, ঠিক আছে। এখানে দেখো তো 4x তো 8x, 8x থেকে 15 গেলে 8x minus 15 2x minus 4 ভাগ 2x minus 4, এখানে তো 4x থেকে 2x গেলে 2x minus 3। এখন ভাগ থাকলে আমি এটা কি করতে পারি, গুণ আকারে প্রকাশ করব, গুণ করলে কি হবে, গুণ করি কত ছিল 8x minus 15 divided by 2x minus 3, sorry 2x minus 4, 2x minus 4, আর গুণ করলে ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে 2x minus 4 থাকবে, নিচে থাকবে কত 2x minus 1। একটা বিষয় দেখো, এখানে হচ্ছে এটা চলে যাবে, আর থাকবে হচ্ছে কি 8x minus 15 2x minus 1, এটা হচ্ছে কি আমার আনসার, এটা হচ্ছে আমার এখন আমার গ নাম্বার, চলো এটা ইজি ছিল। গ নাম্বারটাতে
আমাকে দেখাতে বলছে কি f of y সমান x, অর্থাৎ আমার দেওয়া আছে y সমান f of x, অর্থাৎ y কে x এর ফাংশন দ্বারা প্রকাশ করছে। আমাকে x কে y এর ফাংশন দ্বারা প্রকাশ করতে হবে। কিভাবে করতে হবে ওটা চলো আমরা দেখি। আমার দেওয়া আছে y সমান, এখন এটা যে ফাংশন আমি বুঝলাম কিভাবে। আমার দেওয়া আছে y সমান 4x minus 7 এটা, এখানে y হচ্ছে কি অধীন x এর সাথে, আমি এই পাশে x এর মান বসাবো, y এর মান আসবে। আমাকে এমন ভাবে নিয়ে আসতে হবে এখানে গুণ করে কাটাকুটি করে এমন নিয়ে আসতে হবে x সমান কিছু একটা লিখবো, বুঝছো? এখানে আমি বর্জ্য গুণন করি, তাহলে কি 2xy minus 4y সমান কত, এটাকে পাশে আমি গুণ করি, তাহলে কি 4x minus 7 এটা আসবে। এখন দেখো তো আমি x কে এক পাশে নিয়ে আসবো, তারপর এখন আমরা কমন নিব, কমন নিই x কমন হলে কি থাকবে 2y minus 4, তারপর হচ্ছে কি 4y minus 7, সুতরাং x সমান 4y minus 7 divided by 2y minus 4, এটা আমার x এর মান, এটা এক নাম্বার লিখলাম। এখন আমার দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে f of x সমান হচ্ছে 4x minus 7 2x minus 4 2x minus 4, তো সুতরাং আমি যদি f of y কত হবে, তাহলে x এর জায়গায় y এর মানটা বসাই দেবো না, রিপ্লেস করা, যদি অন্য কোনো সংখ্যা থাকতাম ওই সংখ্যাটা রিপ্লেস করতাম, তো y টা বসাই দেবো। এটা যা কি এর সমান, যা হচ্ছে x এর সমান, যা হচ্ছে এখানে x এর সমান, এই x সমান কি পাইছি 4y minus 7 2y minus 4, এটা হচ্ছে কি আমার x এর সমান। এটা যা x এর সমান করতে পাইছি 1 নং থেকে, সুতরাং কি লিখতে পারি x সমান f of y, বুঝছো? এটাই এটা হচ্ছে আনসার। এবার আমরা একটা অনুশীলনী 8 অঙ্ক করবো, সেটা হচ্ছে কত নম্বর ম্যাথ তোমাদের 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথ তোমার কি বলছে দেখো বইয়ে, যদি a সমান দেওয়া আছে, a সমান 3,4 এবং b সমান 2,4 দেওয়া আছে, a দেওয়া আছে, এবং x belongs to a ও y belongs to, এটা প্রকাশ করেছে c দিয়ে, এটা কোর্স আচ্ছা সরি এটা a আছে, x belongs to a এবং x belongs to y belongs to b এটা দেওয়া আছে। তো বলছে কি COD এর উপাদানগুলোর মধ্যে, দুঃখিত
এ এবং বি, এ এবং বি এর উপাদানগুলোর মধ্যে ওয়াই সম্পর্ক বিবেচনা করে কি করো করে অন্যটি নির্ণয় করো। এখানে আসো, এই যে আমার আগে যেটা করছে ওটার মতো এটা দেওয়া আছে, তো আমার কি করতে হবে, বলে দেওয়া আছে, আমার অন্যটা আমার বের করতে হবে আর কি। তো আমার এক্স হচ্ছে কি স্বাধীন, ওয়াই হচ্ছে কি অধীন, এটা তো ওটা আমি লিখবো এক্স বিলংস টু এ ও ওয়াই বিলংস টু বি। আচ্ছা, আমি তো এক্স তো স্বাধীন, আমি এক্স নিয়ে কাজ করব। বিবেচনা করে শর্ত অনুযায়ী ওয়াই এর মান নির্ণয় করা হলো যেন ওয়াই বিলংস টু বি। তুমি যেভাবে ইচ্ছে সেটা বলতে পারো যে আমার দেওয়া আছে এক্স বিলংস টু এ, এক্স ওয়াই বিলংস টু বি, এটা অনুযায়ী এবং শর্ত সাপেক্ষে এক্স গ্রেটার দেন ওয়াই সাপেক্ষে আমি ওয়াই এর মানগুলো বের করতেছি, এভাবে তুমি বলতে পারো। এক্ষেত্রে তাহলে হবে হচ্ছে, দেখো তো আমি একটা কি হবে বক্স হবে, এটা এক্স এটা ওয়াই, আমি প্রথমে এক্স কি নেব, 3 নেব। 3 এর কারণ এক্স নিতে হবে এ থেকে, কি বলে ওয়াই নিতে হবে বি থেকে। x সমান 3 নিলাম, তো 3 এর চেয়ে বড় কি আছে, 4 আছে। তারপর কিন্তু 2 টা এর চেয়ে বড় না, আমি নিতে পারবো না। তারপর আর কি আছে, 4 আছে, 4 এর চেয়ে বড় কি আছে এখানে, আর কেউ নেই, তার মানে এটা হচ্ছে কি এতটুকুই। তো শুধুমাত্র তো এখানে লিখবো হচ্ছে কি, এখানে এখানে শুধুমাত্র কি 3 আর 4 এই শর্তটা ফুলফিল করে, অর্থাৎ এখানে 3 এর চেয়ে 4 টা বড়, এখানে সেটা ফুলফিল করে, আর কোনোটা করে না, তার কোনোটা প্রদান হবে না। সুতরাং অন্যটা হবে কি, অন্যটা হবে থ্রি কমা ফোর। এটা আমাকে কি বের করতে বলছে, এখানে আর কিছু বের করতে বলছে, অন্যটি বের করে, অন্যটাই চলে আসছে, এটা হচ্ছে আনসার। এরপরে 11 নাম্বারটা হচ্ছে পারবা, তো তোমাদের এসডব্লিউ হচ্ছে 11 নাম্বারটা তোমার এসডব্লিউ থাকবে, এটা হচ্ছে কি সেম। এরপর আমরা করবো হচ্ছে 13 নাম্বার। 12 নাম্বার যেটা ম্যাথ আছে সেটা হচ্ছে এফ অফ এক্স অফ, মানে একটা ফাংশন দেওয়া আছে, ওর মানটা বসাতে হচ্ছে। আচ্ছা 12 আমি একটা করে দিই 12 নাম্বারে। পরের দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু
x to the power 4 plus 5x minus 3 হলে f of minus 1 f of 2 f of half এগুলো বের করতে বসে বের করো তো ইজি শুধুমাত্র x কে রিপ্লেস করে আমি একটা করে দিচ্ছি বাকিটা তোমরা পারবে সমান minus 1 to the power 4 plus 5 into minus 1 minus 3 কত 1 minus 5 minus 3 কত minus 5 আর minus 2 কত minus 8 1 থেকে minus 1 minus 8 কত minus 7 এটা হচ্ছে কি f of minus 1 এটার মান এইভাবে এটা পারবা এই দুটো তোমার কি থাকবে এটা থাকবে এটা আর এটা হচ্ছে কি SW তারপর 13 নম্বর ম্যাথ 13 নম্বর তোমার কি বলতেছে একটা ফাংশন দেওয়া আছে তেরো নম্বরটা হচ্ছে f of y সমান y cube plus ky cube minus 4y minus 8 এটা দেওয়া আছে আর একটা দেওয়া আছে f of minus 2 equal to 0 অর্থাৎ আমি y এর বদলে যদি minus 2 বসে তাহলে এটার মান আমি শূন্য পাবো অর্থাৎ দেওয়া আছে এবং k এর মানটা আগে বের করতে বলছে এখান থেকে তো এটা ইজি ম্যাথ দেওয়া আছে f of minus 2 equal to 0 তো মানটা আমি বসাবো minus 2 cube plus এটা হচ্ছে স্কয়ার minus 2 square 4 into minus 2 minus 8 সমান হচ্ছে 0 বা minus 2 cube কত 8 minus 2 square কত 4 plus 4k 4 into minus 2 plus 8 আর কি minus 8 সমান সমান plus 8 minus 8 শূন্য থাকে কি 4k minus 8 4k minus 8 সমান শূন্য 4k সমান 8 সুতরাং k সমান 2 এটা হচ্ছে কি आंसर এটা ইজি ছিল আর যদি কি বলে 15 নম্বর ম্যাথটি তোমরা দেখো 15 নম্বর ম্যাথ এইটা হচ্ছে কি 23 এর আর সৃজনশীল 23 যেটা করছি ওটা 2 নম্বরের মতো আর বাকিগুলো হচ্ছে কি আমরা আগে করছি এরকম তারপর ধরো কি আছে ও সেটকে তালিকাবদ্ধ প্রকাশ এগুলো পড়ে আসছি তারপর ইউনিয়ন বের করা বা ইন্টারসেক্ট বের করা ক্রস গুণন করা এগুলো সবগুলো পড়ছি তারপর মানে ওই টাইপ আলোচনা আমরা করে আসছি এখানে তারপর তাই এগুলো আমি করালাম না এগুলা যেহেতু আমি 2.1 করাইছি মোটামুটি এটার কি বলে এই অধ্যায়ে সবগুলো কাভার হয়েছে সবগুলো বলতে মানে সব টাইপের এগুলো কাভার হয়েছে আশা করি যে কোনো কিছু লাগে মানে আবার মানে তোমাদের যদি মনে হয় এই অঙ্কটা করে দেওয়া উচিত বা এই কনসেপ্ট এই টপিকটা বুঝতেছি না তোমরা জানাতে পারো ওটার উপরে আলাদা করে একটা ধরো 15-20 মিনিটের একটা ভিডিও দিব আজকে তোমাদের তাহলে সেট অফ ফাংশনের ক্লাসটা শেষ আর নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ